AssalamuAlaikum everyone, this is Nowrid from Nowrid Vlogs. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটিতে শেয়ার করা ভিডিও ক্লিপগুলো আমার একদিনে করা হয়নি, অর্থাৎ প্ল্যান করে কোনো কিছু করিনি। তাই চেষ্টা করেছি কক্সবাজার থাকা অবস্থায় শেষের বেশ কিছুদিনের অল্প অল্প ভিডিও ক্লিপ একসাথে আজকের ব্লগে শেয়ার করতে। হোপফুলি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে। তো ব্লগের শুরুতে আপনাদের সবাইকে একটু আমার মা চাচিদের ছাদ বাগান ভিজিট করে নেই। এই ছাদ বাগানে আম্মু এবং চাচিরা সবাই মিলে অনেক যত্ন করে বেশ কিছু ভেজিটেবল তারপর ফ্রুটসের গাছ রোপণ করেছেন। এবং একটা বিষয় আমি ভালোমতোই নোটিস করেছি, সেটা হচ্ছে এর পিছনে দিনের বেশ অনেকটা টাইম ওনারা এখানে স্পেন্ড করেন। আম্মুকে দেখেছি রান্নার সময় চুলায় মশলাপাতি বসিয়ে দিয়ে ছাদে এসে পছন্দের ভেজিটেবল কালেক্ট করে নিয়ে দেন রান্নার বাকি প্রসেসগুলো করতেন। এবং বাজার থেকে কিনে আনা ভেজিটেবলের চেয়ে ছাদ বাগানের এইসব ভেজিটেবল দিয়ে রান্না করা তরকারির স্বাদ কিন্তু বহু গুণ ভালো। তাছাড়া এখানে ছোটো চাচির ছাদে প্যাশন ফ্রুটসের গাছ ছিল এবং এই গাছে ফ্রুটস ভর্তি ছিল একেবারে, আর সেই সাথে ড্রাগন ফ্রুটসও ছিল, যেটা আমরা খেয়ে সাবার করে দিয়েছিলাম। আর সেজু চাচির ছাদের মধ্যে তো মাশাআল্লাহ এত ভ্যারাইটিস ছিল কাঁচামরিচের গাছের, আমি যেগুলো জীবনে প্রথম দেখেছি আর কি। আর এই ভিডিও করার সময় হঠাৎ করে চোখে পড়লো সেজু চাচি এখানে আমসত্ত্ব শুকাতে দিয়েছিলেন ছাদে। তো আমি আর আমার কাজিন মিলে এই আমসত্ত্বের পুরো প্লেটটাই শেষ করে দিয়েছিলাম এক বসাতেই। এইবার আমি বেশ অনেক বছর পর আমসত্ত্ব খেয়েছি, অর্থাৎ বাসায় তৈরি আমসত্ত্ব আর কি, এবং এটার টেস্ট কিন্তু আসলে অনেক ভালো ছিল। অনেক টেস্ট। আমার শ্বশুরবাড়ি মহেশখালী যেতে হলে এই সমুদ্র পাড়ি দিয়েই যেতে হয়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে সেটা এই মাঝ সমুদ্রে আসলেই ভালো মতো ফিল করা যায় আর কি। তাই একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে সমুদ্রের এই ভয়ঙ্কর সৌন্দর্যটা শেয়ার করব বলে। আমাদের কক্সবাজারে ট্রেডিশনাল বেশ কিছু পিঠার মধ্যে বলা পিঠা অনেক বেশি ফেমাস। আমার বিয়ের পর লাস্ট কবে এই পিঠা খেয়েছিলাম আমার মনে নেই। গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই পিঠা খেতে অসাধারণ লাগে। তো আমি ঢাকা থেকে বাসায় যাওয়ার আগেই আম্মুকে বলে রেখেছিলাম যেন আমাকে এই পিঠাটা বানিয়ে খাওয়ান। তো আমার আবদার রক্ষার্থে আম্মু একবার এই পিঠা বানিয়েছিলেন আমার জন্য। তো ভাবলাম এই পিঠার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যেন ফিউচারে আপনারাও এই পিঠার রেসিপি থেকে বাসায় নিজের মতো করে তৈরি করে এনজয় করতে পারেন। তো পিঠা তৈরির ফার্স্ট স্টেপেই একটি বড় পাত্রে আম্মু 5 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছেন, আর সেই সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছেন। আর এইতে ঠিক এর ডাবল পরিমাণ অর্থাৎ 10 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দিয়েছেন এবং ভালো মতো চালের গুঁড়া সহ মিক্স করে নিচ্ছেন যেন কোনো ধরনের লাম্পস জমে না থাকে। এখন মাঝারি আছে পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়েছেড়ে একটা থিক ব্যাটার রেডি করে নিচ্ছেন আম্মু। এখানে খেয়াল রাখতে হবে পাত্রের তলানিতে যেন কোনোভাবেই চালের গুঁড়া লেগে না যায় এবং ব্যাটারে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। তো কিছুটা সময় নিয়ে ঠিক এইভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ব্যাটারের টেক্সচারটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলার আঁচটার সাথে সাথে একেবারে লোতে রাখতে হবে, না হয় এই পাত্রের তলানিতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এখন আম্মু 1 চা চামচ খাবারের চুন নিয়ে 4 থেকে 5 টেবিল চামচ মতো পানিতে খুব ভালো মতো মিক্স করে ব্যাটারে ঢেলে দিলেন। এই পিঠা তৈরিতে চুনের ইউজটা খুবই ইম্পর্ট্যান্ট। চুনের পানি অ্যাড করার পর ব্যাটারটা আবারও অনবরত নাড়তে থাকতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো এই কাজটা আমার ভাইয়া করে দিয়েছিল, কারণ আম্মুর এই ব্যাটার নাড়তে নাড়তে হাতে পেইন হচ্ছিল, সেজন্য। তো সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন এই ব্যাটারটা কতটা সিল্কি টেক্সচারের হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে থাকবে, চুলার আঁচ কিন্তু মোটেও অফ করা যাবে না, কারণ এই ব্যাটারটা গরম থাকা অবস্থায় এই পিঠা তৈরির নেক্সট স্টেপে চলে যেতে হবে। এই পর্যায়ে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। এখান থেকে 1/2 চা চামচ পরিমাণ ব্যাটার গ্লাস ভর্তি পানিতে ড্রপসের মতো করে ফেলার পর যদি সেটার সাথে সাথে উপরে ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে বলা পিঠা তৈরির জন্য আপনার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি।
এই পিঠা তৈরির নেক্সট স্টেপের জন্য প্রথমে লাগবে পাত্রভর্তি ঠান্ডা পানি আর সাথে লাগবে এরকম ছিদ্রযুক্ত একটি চালনি। বলা পিঠা তৈরির জন্য স্পেশাল এই চালনিটি হয়তো ছেড়ো চাচি নিজের হাতেই বানিয়েছেন, আমি ওনার বাসা থেকে নিয়ে এসেছি। এখন আগে থেকেই তৈরি করে রাখা গরম ব্যাটার থেকে অল্প অল্প করে এই চালনিতে দিয়ে ঠিক এইভাবেই প্রেস করতে করতে পিঠাগুলো ড্রপসের মতো হয়ে নিচের পানির ভর্তি পাত্রে পড়তে থাকবে। আসলে এই পুরো প্রসেসটা আমি মুখে বলার চেয়ে আপনারা ভালো মতো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চালের গুঁড়া দিয়ে তৈরি করা ব্যাটারটা যখন চালনি থেকে ঠিক এভাবে পানিতে পড়বে তখন দেখতে কিন্তু পিঠাগুলো ঠিক এরকমই লাগবে। এখন আম্মু একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছেন। আর এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেই পানিতে ব্যাটারের ড্রপসগুলো পড়ছে সেটা যেন অবশ্যই একটু ঠান্ডা হয়, না হয় কিন্তু পিঠা একটার গায়ে একটা লেগে যেতে পারে, তখন দেখতে ভালো লাগবে না। তো সেজন্য আপনারা চাইলে বারে বারে পানিটা চেঞ্জ করে দিতে পারেন অথবা ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। এই ব্যাটার যত গরম হবে ততই নাকি এই বলা পিঠা দেখতে সুন্দর হবে। সেজন্য আম্মু এই ব্যাটার তৈরি করা পাত্রটি চুলার আঁচ একেবারে লোতে রেখে বসিয়ে রেখেছেন। আর পাত্রের তলায় যেন ব্যাটারটা লেগে না যায় সেজন্য আমি একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। সবগুলো ব্যাটার দিয়ে পিঠা তৈরি শেষে আম্মু ঠিক এভাবে স্ট্রেনারের সাহায্যে বারে বারে পানি চেঞ্জ করে দিচ্ছিলেন, কারণ পানি যখন গরম হয়ে যায় তখন কিন্তু পিঠাগুলো একটার গায়ে একটা লেগে যায়, সেজন্য পানিটা ঠান্ডা থাকা খুবই ইম্পর্ট্যান্ট। আর দেখুন গরম ব্যাটার দিয়ে খুব ঠান্ডা পানিতে এই ড্রপসগুলো ফেলার কারণে পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশ অনেকবার করে স্ট্রেনার দিয়ে পিঠার পানি পাল্টে নেওয়ার পর সবগুলো পিঠা বক্সে নিয়ে নিয়েছেন আম্মু। এখন এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আর এখানে কিন্তু পিঠার সাথে আম্মু অল্প একটু পানিও অ্যাড করে রেখেছেন। চলে আসলাম পিঠা তৈরির লাস্ট স্টেপে। এখন একটি গুড়ের শিরা রেডি করতে হবে। তো সেজন্য একটি পাত্রে 1.5 কাপ মতো আখের গুড়, খেজুর গুড় হলে খুবই ভালো হয়, এবং 2 কাপ মতো খেজুর রাব, 3-4টি করে আস্ত গরম মশলা অ্যাড করে সবগুলো উপকরণ একটু ভালো মতো মিক্স করে নিয়েছেন আম্মু। এই সবগুলো উপকরণের সাথে প্রায় 1 লিটার মতো খাবারের পানি অ্যাড করে এখন চুলায় বসিয়ে দিয়েছেন গুড়গুলো গলে গিয়ে ভালো মতো বলক আসার জন্য। আর বলক আসলেই চুলাটা অফ করে দিতে হবে এবং এই গুড়ের শিরাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন এই বলা পিঠা আর সেই সাথে গুড়ের শিরাটা অ্যাসেম্বল করার পালা। বলা পিঠা নর্মালি সার্ভ করা হয় এরকম ট্রান্সপারেন্ট যে কোনো গ্লাস অথবা বাটিতে, তো আম্মু আমাকে সার্ভ করতে বলেছেন গ্লাসের মধ্যে, দেখতে নাকি খুব বেশি সুন্দর লাগে সেজন্য। তো প্রথমে এখানে আমি পিঠা নিয়ে নিয়েছি আর সেই সাথে ঠান্ডা করে রাখা গুড়ের শিরা অ্যাড করে দিচ্ছি উপরে। তবে এই গুড়ের শিরার মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। যদি মনে করেন যে কি খুব বেশি মিষ্টি দরকার, সেই ক্ষেত্রে আপনারা যখন শিরাটা সিদ্ধ করবেন ঠিক তখনই চিনি অ্যাড করে দিতে পারেন। আর এখন সবার উপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো। আর এভাবেই কিন্তু এই বলা পিঠাটা খাওয়া হয় আমাদের কক্সবাজারে। বিশেষ করে গরমের সময় এই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আম্মু যখন আমার জন্য এই পিঠাটা বানিয়েছিলেন তখন কিন্তু প্রচুর গরম পড়ছিল, তো সেজন্য ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা খেতে পেরে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর তাছাড়া আমার যেহেতু অনেক বেশি ক্রেভিং হচ্ছিল এই পিঠা খাওয়ার, তাই মন প্রাণ ভরে খেয়েছি, তাও অনেক বছর পরে। তো এজন্য আমার আম্মুকে অনেক বেশি থ্যাঙ্কস। আম্মু না হলে এই পিঠা আমার জন্য খেয়ে বা বানাতো। তো শিখেও নিয়েছি আম্মুর কাছ থেকে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম হয়তো বাসায় ট্রাই করব।
এটা আমার ভাইয়ার পোষা কুকুর। ওকে দেখলেই আমার 2 ছেলে অনেক বেশি ভয় পায়। কেন যেন ওদের মধ্যে এক ধরনের ফোবিয়া কাজ করে যে এই কুকুর যদি ওর বাসা থেকে বের হয় তাহলে হয়তো বা ওদের দুজনকেই শুধু কামড় দিবে। সেজন্য আহলান যখনই দেখেছে যে এই কুকুর নিয়ে আমার কাজিনরা সবাই খেলা করছিল, তখন ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবার বাড়িতে এসে মায়ের হাতের ভালো ভালো রান্না করা খাবার খাবো, বিশ্রাম নিব আর ঘুরে বেড়াবো, এর চেয়ে ভালো আর কী বা হতে পারে। তো এখানে এসে আম্মুর হাতের বিফ বিরিয়ানি আমি মোটেও মিস করিনি। আম্মু আমার জন্য বিফ বিরিয়ানি রান্না করেছিলেন, ওনার ওয়ার্ল্ড ফেমাস বিফ বিরিয়ানি। কারণ যারা খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করে, খুব বেশি সুনাম করে আম্মুর হাতের বিরিয়ানি। আর তাছাড়া আমার বড় আম্মু, চাচি, খালা সবার বাসায় এক এক দিন এক একবার দাওয়াত। তো আসার ঠিক আগ মুহূর্তগুলো আমার দাওয়াতের উপর দিয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আমার এই সুন্দর সময়গুলো আমি আসলে স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে রাখতে চাই আজীবন আমার মনের মাঝে। যেহেতু আমি যৌথ পরিবারে বেড়ে উঠেছি, তাই আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখ সব কিছু একসাথেই ছিল। তাই একলা করে আমার কখনোই মন টিকে না, এবং সেই কারণেই বাবার বাড়ির সব কিছুই আমার কাছে সবসময় স্পেশাল, সবসময় অতুলনীয়। এবং আমার জমিয়ে রাখা স্মৃতিগুলোকে বন্দি করার উদ্দেশ্যে আজকের এই ব্লগে সব কিছু শেয়ার করেছি। এইভাবেই দেখতে দেখতে কবে যে আমার ঢাকা ফিরে আসার সময় হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ব্লগটি এনজয় করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।